আসুন আমরা আহ্বান জানাই। ওকে ঘুরছে জার্সি পরার জন্য। যারা আমার তৃণমূলের বন্ধুরা আছেন তারা বুঝতে পারছেন না, তারা বালিশ চাটবেন না চটি চাটবেন। যারা সুযোগ পেয়েছে ঢুকে গেছে, যারা সুযোগ পায়নি এখনো ছুঁচো ইঁদুরের মতো দরজা এদিক ওদিক ঘুরছে, কখনো এতটুকু কোথায় সুযোগ পাবে ওখান থেকে ঢুকে যাবে। দীর্ঘক্ষণ যারা এই গরমের মধ্যে সামনে আমাদের সবচেয়ে বড় যোদ্ধা, আইএসএফ এর সবচেয়ে বড় যোদ্ধারা যারা দাঁড়িয়ে আছেন নিচে, আমিও আপনাদের একজন, আমিও কর্মী, আপনারাও আইএসএফ এর কর্মী, আপনাদেরকে আমার করজোরে প্রণাম। যারা বয়স্ক আছেন, আমার বয়োজ্যেষ্ঠ এবং যারা আমার বন্ধুবর আছেন তাদের আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। আমি যখন এখানে ঢুকছিলাম তখন দেখছিলাম আমার অনেক ভাইরা যারা আমাদের টি শার্টগুলো পরে আছে, জার্সিগুলো পরে আছে, নওশাদ স্যারের ছবি আছে সামনে, পিছনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লেখা আছে। যারা পরে আছেন আপনারা কিন্তু জার্সিগুলো সাবধানে বাড়ি যাবেন নিয়ে, রাস্তাঘাটে খুলে নিতে পারে যে কেউ। কিছু লোকে ঘুরছে জার্সি পরার জন্য, পুরনো জার্সি ছেড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জার্সি খুঁজে বেড়াচ্ছে। তাই আপনাদের জার্সিগুলো আপনারা সাবধানে বাড়ি নিয়ে যাবেন, এগুলো কিন্তু রাস্তায় হাইজ্যাক হয়ে যেতে পারে আপনাদের জার্সিগুলো। কারণ ওরা বুঝতে পারছে না, যারা আমার তৃণমূলের বন্ধুরা আছেন তারা বুঝতে পারছেন না, তারা বালিশ চাটবেন না চটি চাটবেন। মহা সমস্যায় পড়েছে যে এতদিন জোড়া ফুলটা চাটছিলাম, এখন জোড়া ফুল ভাগ হয়ে বালিশ আর চটি, দুদিকে কোথায় চাটবেন খুঁজে পাচ্ছে না। তাই যে কোনো সময় এই জার্সিটা আপনাদের কিডন্যাপ হয়ে যেতে পারে, হাইজ্যাক হয়ে যেতে পারে। তাই জার্সিগুলো সাবধানে নিয়ে যাবেন, এগুলো আমাদের সম্পদ, আমাদের নওশাদ স্যারের ছবি লাগানো আছে। বাকি আমার দাদারা বলছিলেন, পূর্ববর্তী বক্তারা, আমরা বিজেপির দালাল ছিলাম ভোটের আগে। প্রত্যেকটা জায়গায় মানুষের কাছে পৌঁছানো হয়েছিল যে আইএসএফকে যদি ভোট দেন বিজেপি চলে আসবে। মানুষ আইএসএফকে ভোট দেয়নি, মানুষ তাদেরকেই ভোট দিয়েছিল। আজকে তারা সবার আগে বিজেপি হয়ে গেছে। যারা সুযোগ পেয়েছে ঢুকে গেছে, যারা সুযোগ পায়নি এখনো ছুঁচো ইঁদুরের মতো দরজা এদিক ওদিক ঘুরছে, কখনো এতটুকু কোথায় সুযোগ পাবে ওখান থেকে ঢুকে যাবে। আমরা কিন্তু এখনো দাঁড়িয়ে আছি একই জায়গায়। মানুষ আমাদের সেদিন বিশ্বাস করেনি, কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, মানুষ আগামী দিনে বিশ্বাস করবে। আমাদের বিশ্বজিৎ স্যার, আমাদের পিয়ারুল স্যার, আমাদের মিন্টু স্যার, প্রত্যেকে কিন্তু এখনো দাঁড়িয়ে আছে আপনাদের সাথে। এবং আগামী দিনে মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব আইএসএফ এর বাঘের বাচ্চা, তিনি যেভাবে তৃণমূলের বিরুদ্ধে লড়ে গেছেন, বিজেপির বিরুদ্ধে লড়ছেন, আর আমরা তার সেই লড়াইয়ে আমরা তার সঙ্গী হয়ে থাকব। আমরা কথা দিচ্ছি আপনাদের, এই লড়াইয়ে আপনারা যেভাবে আমাদের সঙ্গী, আমরাও কিন্তু মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেবের সঙ্গী হিসেবে লড়তে চাই এবং লড়ছি। বাকি একটা নতুন সরকার আমরা দেখেছি। আমার পূর্ববর্তী বক্তারা বলছিলেন যে তৃণমূল চলে গেছে, তাদের ঔদ্ধত্য, তাদের সবকিছুর কারণে মানুষ তাদের বিসর্জন দিয়েছে। মানুষ বিসর্জন দিয়ে মানুষ একটা বিকল্প শক্তিকে আঁকড়ে ধরেছে, তার নাম ভারতীয় জনতা পার্টি, বিজেপি। তারা কিন্তু বলছে তারা নাকি হিন্দুদের সরকার। রাজনীতিতে হিন্দুত্ব আর মুসলিম বা ধর্মীয়করণ এই বিজেপি কিন্তু রাজনীতিতে প্রবেশ করিয়েছে। এর আগে কোনো রাজনৈতিক দল কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করেনি। আর এই যে ধর্মীয় রাজনীতি পশ্চিমবঙ্গে বিজেপি আজকের করছে, এর সূত্রপাত কিন্তু হয়েছিল 2011 সালে। তার আগে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম একসাথে মিলেমিশে আমরা থাকতাম, কখনো এই জায়গায় তৈরি হয়নি, কেউ বুঝতে পারেনি কোনটা হিন্দু পাড়া কোনটা মুসলিম পাড়া। 2011 সালে মমতা ব্যানার্জি যখন জিতে ক্ষমতায় আসলো, সেদিন থেকে এই বিজেপিকে পশ্চিমবঙ্গে আনার কাজটা তিনি সেদিন থেকে শুরু করেছিলেন। আপনারা জানেন মুকুল রায় বলে একজন তৃণমূলের নেতৃত্ব ছিল, তিনি তৃণমূল থেকে বিজেপিতে গেলেন। তিনি বলেছিলেন যাহাই তৃণমূল তাহাই বিজেপি। আর আজকে আমরা সেটা দেখতে পাচ্ছি, আমরা চাক্ষুষ প্রমাণ পেলাম যে যাহাই তৃণমূল তাহাই বিজেপি। বাবুল সুপ্রিয় তিনি বিজেপিতে জিতেও তিনি মন্ত্রী, তিনি তৃণমূলেও জিতেও তিনি মন্ত্রী। ভাবতে পারেন? তাহলে মুকুল রায় যা বলেছিলেন তাহলে ঠিক কথাই বলেছিলেন, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। আপনি ভাবুন অর্জুন সিং এর কথা, আজকে তিনি বিজেপি সরকারের বিজয়ী এমএলএ এবং মন্ত্রী। এই অর্জুন সিং 4 বার দত বলতেছে, 4 বার। আপনি ভাবুন একটা তৃণমূলের কোন নেতৃত্ব বিজেপিতে যাচ্ছে এবং বিজেপি থেকে আবার তৃণমূলে ব্যাক করছে এবং তৃণমূল সেটা সাধারণ গ্রহণ করছে, তার মানে কি সেটিং ছিল যে যেখানে ইচ্ছে যাওয়া আসা করতে পারে। মানে একই বাড়ির দুটো রুম, কখনো এই রুমে কখনো ওই রুমে, যার যেখানে ইচ্ছা সুবিধা মতো সে সেখানে চলে যাক। মানুষ সেদিন সেটা বুঝতে পারেনি, বা বুঝলেও মানুষ অন্ধ ছিল, অন্ধ হয়ে গেছিল মমতাময়ীর প্রেমে, মমতা ব্যানার্জির প্রেমে। আজকে সেটা
সরেজমিনে কিন্তু প্রমাণ হয়ে গেছে। মুকুল রায়ের সেই কথা, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। তাই আগামী দিনে মানুষকে, পশ্চিমবঙ্গবাসীর কাছে আমার অনুরোধ, আপনারা ভাবুন, রাজনীতির জায়গাটা কিন্তু মানুষের জন্য রাজনীতি হবে, মানুষের রুটি রুজির জন্য রাজনীতি হবে। রাজনীতি আমরা লড়বো মানুষের জন্য, মানুষের স্বাস্থ্যের জন্য, মানুষের শিক্ষার জন্য, মানুষের খাদ্য সংস্কৃতির জন্য। কিন্তু রাজনীতিতে ধর্মের কোনো জায়গা কোনোদিন দেখিনি, কোনোদিন হয় না। কিন্তু এই বিজেপিকে পশ্চিমবঙ্গে প্রবেশ করানোর দায়িত্ব মমতা ব্যানার্জি নিজে কাঁধে তুলে নিয়েছিলেন, এবং সেখান থেকে হিন্দু মুসলিমের বিভেদ তৈরি করার রাস্তা উনি ক্লিয়ার করেছিলেন। আর আজকে সে 2011 সালে যে যাত্রাপথ উনি শুরু করেছিলেন, 2026 সালে বিজেপির হাতে পশ্চিমবঙ্গকে তুলে দিয়ে ওনার সেই স্বপ্ন উনি পূরণ করেছেন। আপনি দেখুন, অভিষেক ব্যানার্জি, তার বিরুদ্ধে এত চুরির দায়, এত চুরির অভিযোগ, এখনো পর্যন্ত তিনি অ্যারেস্ট হননি। ভাবুন, ভাববার সময় এসছে। মানুষকে বলুন, মানুষকে ভাবতে বাধ্য করুন। অনেক ছোট বড় তৃণমূলের নেতারা অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু আজও অভিষেক ব্যানার্জি বাইরে ঘুরে বেড়াচ্ছে। সেটিংটা কোথায় সেটা খেয়াল করুন। কারণ এই বিজেপিকে পশ্চিমবঙ্গে জন্ম দেওয়ার জন্যই তো মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়েছিলেন। আপনারা দেখেছেন বিগত দিনে যখনই সিবিআই পশ্চিমবঙ্গে আসতো, মমতা ব্যানার্জি ফ্লাইটে উড়ে দিল্লি চলে যেতেন, সব চুপ। আমরা যারা বুঝতে পেরেছিলাম, অনেক আগেই তারা বুঝতে পেরেছিলাম, সাধারণ মানুষের বুঝে ওঠার অতটা সমস্ত হয়নি। আজকে সাধারণ মানুষ বুঝতে শিখেছে। তাই আবারও বলছি, ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে যে আপনারা মাতবেন না। সাধারণ মানুষের জন্য যারা লড়াই করছে সেটা চিন্তা করুন। আমার হিন্দু ভাইরা যারা আছেন, যাদেরকে আজকে বোঝানো হচ্ছে যে বিজেপি সরকার নাকি হিন্দুদের সরকার, তাই হিন্দুদের সরকার যখন, তাহলে হিন্দুদের জন্য পেট্রোল পাম্পে 106 টাকা 7 টাকার জায়গায় কেন ওটাকে 90 টাকা করা হচ্ছে না? ঠিক আছে, মুসলিম সম্প্রদায়ের ভাইদের হিন্দুদের সরকার হয়েছে, আমি তাহলে মুসলিম সম্প্রদায়ের ভাইদের জন্য 106 টাকা থাক। তাহলে হিন্দুদের সরকার যখন হিন্দুদের জন্য কোথায় ভাবছে না। পেট্রোলের দামটা কিন্তু সবার জন্য একই থাকছে। গ্যাসের দামটা কি আপনি মুসলমানের জন্য যা থাকছে, হিন্দুদের জন্য তাই থাকছে। তাই মানুষকে ভাঁওতাবাজি দেওয়ার জন্য হিন্দুদের সরকার করা হচ্ছে, যাতে মানুষ প্রশ্ন না করতে পারে। সামগ্রিক দৈনন্দিন জিনিসের যে দাম বা বৃদ্ধি হচ্ছে, সে নিয়ে যাতে মানুষ না প্রশ্ন করতে পারে, সে নিয়ে যদি মানুষ না ভাবতে পারে। আজকে এই লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডার আপনি 3000 টাকা করে দেবেন বলেছেন, 1 কোটির বেশি আমার মায়েরা বোনেরা টাকা পাচ্ছে না। সেগুলো নিয়ে যাতে মানুষ প্রশ্ন না করতে পারে, তাই ধর্মীয় শস্যটা দিয়ে রেখেছেন। আমি হিন্দুদের সরকার। রাজনীতিতে হিন্দু নেই, মুসলিম নেই, রাজনীতি হয় মানুষের জন্য। আমরা আবারও বলছি, মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব মানুষের জন্য লড়ছেন। তিনি কখনো কোনোদিন কোনো হিন্দুর জন্য, শুধু হিন্দুর জন্য লড়েননি, হিন্দুর জন্য বলেননি, কোনো শুধু মুসলমানের জন্য বলেনি। তিনি এই বিধানসভায় প্রথম অধিবেশনে তিনি সবার আগে আদিবাসী এবং সাঁওতালিদের জন্য কথা বলেছেন। তিনি মুসলিমদের জন্য তো কিছু বলেননি। সবার আগে তাঁর প্রতিবাদ তাঁর দাবি শুরু হয়েছে সাঁওতাল আদিবাসীদের জন্য। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে সাঁওতালিদের জন্য সাঁওতালি সাবজেক্ট অ্যাড করার জন্য তিনি লড়াই করছেন, তিনি দাবি রেখেছেন। তাই রাজনীতিটা যারা করছেন, মাননীয় নওশাদ সিদ্দিকী যেভাবে রাজনীতি করছেন, মানুষের জন্য করছেন। আগামী দিনে বুঝবেন, আমার হিন্দু ভাইরা বুঝবেন, তৃণমূল কংগ্রেস তাদের নিজেদের স্বার্থে বিজেপি হিন্দুদের সরকার, এটা পরিষ্কার কথা, হিন্দুদের সরকার। কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফোরামকে মুসলিমদের সরকার, মুসলিমদের দল বলে চিহ্নিত করেছে তাদের স্বার্থে, যাতে সংখ্যালঘু ভোটটা তাদের দিকে ধরে রাখতে পারে, হিন্দুদের ভোটটা তাদের দিকে ধরে রাখতে পারে। কিন্তু এই মেরুকরণের খেলাটা কিন্তু শেষ হয়ে এসছে। আগামী দিনে মানুষকে আমি ভাবার চিন্তা করার অবকাশ রাখলাম, আমি দাবি রাখলাম, আপনারা চিন্তা করবেন এবং আপনার সুচিন্তিত মতামত আগামী পঞ্চায়েত নির্বাচন আসছে, আপনারা সেখানে প্রতিফলিত করবেন, এটুকু আমি আশা রাখি আপনাদের কাছে। এবার যদি আপনি আসি, নতুন একটা সরকার হয়েছে পশ্চিমবঙ্গে, 2 মাস 3 মাস সরকারের বয়স। কি দেখলাম এই সরকার এসে? বিগত দিনে সরকার ধর্ষণের রেট বেঁধে দিয়েছিল, আমার মায়েদের বোনেদের সুরক্ষার জায়গা ঠিক না করে ধর্ষণের জন্য রেট বেঁধে দিয়েছিল। এই সরকারও কি করলো? একই জিনিস, শুধু একটু রেটটা বাড়িয়ে দিয়েছে, 10 লাখের জায়গায় 25 লাখ করেছে। সাথে কি করেছে এই সরকার? নতুন সংযোজন করেছে এই সরকার। যারা রাস্তায় দায়িত্বে আছেন, কাইন্ডলি আমাদের বোধহয় এটা সববাহী গাড়ি আছে, এটাকে একটু সাইড করে দিন। যে কথা বলছিলাম, এই নতুন সরকার নতুনভাবে পশ্চিমবঙ্গবাসীকে আরেকটা দৃষ্টান্ত দিল। একজন ধর্ষণকারী, যিনি মানুষের গণরোষে তাকে পিটিয়ে মেরে দিয়েছে, তিনি একজন ধর্ষণকারী, তার নাম আছে। যিনি মূল সাক্ষী ছিলেন তিনি বলেছিলেন যে তার নাম বলেছিলেন,
তাকেও এই সরকার কি করলো, ধর্ষণকারীকেও এই সরকার চাকরি দিল, এই সরকার টাকা দিল। তাহলে নতুন সংযোজন। আগের সরকার শুধু ধর্ষণ যিনি হতেন, ধর্ষিতা বোনকে, ধর্ষিতা মাকে টাকার প্রলোভন দেখাতেন, আর এই সরকার ধর্ষিতা মা বোনকেও সাথে যিনি ধর্ষণকারী তাকেও দিলেন। কি দারুণ ব্যাপার না, নতুন সংযোজন হলো না? এই সরকার আসা পর্যন্ত এ পর্যন্ত বোধহয় 12 থেকে 14খানা ধর্ষণ ঘটে গেছে পশ্চিমবঙ্গে। আমাদের নারী সুরক্ষার যিনি মন্ত্রী আছেন তিনি এখন কি বলছেন জানেন? ধর্ষণ নাকি বিদেশেও হয়, এটা একটা রোগ, তাই এই রোগ সারানো যাবে না। এটা নাকি বিদেশেও হয়, তাই পশ্চিমবঙ্গে হবে। আশ্চর্য যুক্তি। তো এই সরকারের কাজকর্ম শুরু করেছে, সরকার উচ্ছেদ করতে শুরু করেছে। আচ্ছা, যারা হিন্দুত্বের সরকার বলে প্রচার করছে, তারা যখন জেসিবি দিয়ে, বুলডোজার দিয়ে ওই সাধারণ খেটে খাওয়া মানুষের রুটি রুজির জায়গাগুলো নষ্ট করছে, সেখানে কি হিন্দুদের গুলো বাদ দিয়ে মুসলিমদের গুলো ভেঙে আসছে? মানুষ ভাববে, মানুষ বুঝবে। মানুষকে বোকা বানানো এত সহজ নয়। এটা 2026। আপনারা পারবেন না আগামী দিনে আর বোকা বানাতে। আপনার বুলডোজার হিন্দু মুসলিম কিছুই দেখছে না। আপনার বুলডোজার সাধারণ খেটে খাওয়া মানুষের, প্রত্যেকটা খেটে খাওয়া মানুষের উপরে আপনি চালাচ্ছেন। তাই হিন্দুদের সরকার বলে আর কতদিন চালাবেন? মানুষকে আর কত বোকা বানাবেন? আবারও বলছি, রাজনীতি করছি আমরা মানুষের জন্য। এখানে হিন্দু মুসলিম শিখ জৈন আদিবাসী এখানে কোনো জায়গা নেই। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জন্য আমাদের লড়াই জারি ছিল, জারি থাকবে আগামী দিনে মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেবের নেতৃত্বে। আমি আর দীর্ঘায়িত করব না। আমি সুবক্তা নই, আমার আরো যারা আছেন বক্তা তারা বলবেন, আমি শুনবো এবং আপনারাও শুনবেন সেই বক্তব্য। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে এবং লড়াই জারি থাকবে। ইনকলাব জিন্দাবাদ, মাননীয় নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ। আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাই। সাথে সাথে রুহুল আমিন ভাইকে অনুরোধ করব বরণ করে নেওয়ার জন্য। রাকেশ রোশন ভাইকে ওরফে ছোটদা আজকের এই পথসভার এক অনন্য নেতৃত্ব এবং শব্দযন্ত্রে আহ্বান জানাবো ফলতি বেলিয়াঘাটা অঞ্চলের এক অনন্য নেতৃত্ব লাল মোহাম্মদ ওরফে দেবাদাকে শব্দযন্ত্রে আহ্বান জানাবো মূল্যবান বক্তব্য রাখার জন্য। একদিকে আমরা বরণ করে নিচ্ছি রুহুল আমিন ভাই, এক অনন্য নেতৃত্ব বরণ করে নিচ্ছে রাকেশ রোশন ওরফে ছোট্টু ভাইকে, এবং সাথে আমরা শব্দযন্ত্রে আহ্বান জানাই ফলতি বেলিয়াঘাটা অঞ্চলের লাল মোহাম্মদ ভাইকে আমরা শব্দযন্ত্রে আহ্বান জানাই। হ্যালো। যার নাম না করলে একটু কম বলা হয়।